নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৭৮ নম্বর পর্ব নিয়ে। আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে। যারা এটা নতুন শুনছেন গল্পটা, তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওটা আর এই গল্পটা একসাথে যুক্ত। আর আজকের পর্বটা খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। নিশীথ এবং রাত্রি বসে আছে রাত্রির ফ্ল্যাটের লিভিং রুমে। ওদের মধ্যে নীরব কথা চলছিল। নিশীথ বলল যে খুব বেশি আর অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি এই সব কিছু শেষ হতে চলেছে। রাত্রিকে ভরসা দিল। রাত্রি চরম দুঃসময়ে একমাত্র নিশীথ ছাড়া অন্য কোনো কিছুরই যেন অস্তিত্ব ছিল না। নিশীথের কথায় যেন আবার সেই দুঃস্বপ্নের ন্যায় বাস্তবটা উকি দিল তার মনে। নিশীথের বলা কথাটা শুনেই রাত্রি তো প্রায় উত্তেজিত হয়ে উঠল। একদম কৌতূহলী দৃষ্টিতে নিশীথের দিকে তাকিয়ে রাত্রি বলে উঠল, শেষ হতে চলেছে মানে? তুমি কি বলতে চাইছো? যা সত্যি সেটাই বলছি। আমি অফিসারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকেই এখানে এসেছি। ওনারা সেই প্রাইভেট ডিটেকটিভকে অ্যারেস্ট করেছেন। রাত্রির চোখ দুটো তো উজ্জ্বল হয়ে উঠল। বাস্তব কণ্ঠে বলে উঠল, কি তুমি সত্যি বলছো? রিয়েলি? ওই লোকটা অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ রাত্রি, তুমি একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই তুমি অনেক কিছু জানতে পারবে। রাত্রি অধৈর্য সুরে বলল, কিসের জন্য ওয়েট করবো নিশীথ? তুমি এখনই কেন বলছো না? কিসের জন্য নয় রাত্রি, বলো কার জন্য? রাত্রি যেন কিছুই বুঝে উঠতে পারল না। অবাক হয়ে বলল, কার জন্য মানে? তুমি কি বলছো নিশীথ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। রাত্রি এবার যেন একটু বিরক্তি হলো। একটা অসম্ভব কৌতূহল জেগে উঠেছে তার মনে, অথচ নিশীথ এখন তাকে অপেক্ষা করতে বলছে। রাত্রি কিছুক্ষণ চুপ করে থাকার পর নিজেকে একটু শান্ত করে বলল, আমার মনে হচ্ছে তুমি অলরেডি সবটা জানো, তাই না নিশীথ? নিশীথ শান্ত কণ্ঠে উত্তর দিল, সবটা নয়, তবে অনেকটাই জানি। তাহলে আমাকে বলছো না কেন? নিশীথ একটু থেমে রাত্রির দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে শোনার চেয়ে তুমি একেবারে অফিসারের কাছ থেকেই সবটা শুনে নিও, বুঝতে সুবিধা হবে। অফিসার? তুমি এতক্ষণ আমাকে অফিসারের জন্য ওয়েট করতে বলছিলে? হ্যাঁ। অফিসার আবার এখানে আসছেন কেন? কেন আসছেন? আরে প্রয়োজন আছে, বেশ কিছু কথা আলোচনা করা প্রয়োজন রাত্রি। কি কথা? সেটা একেবারে অফিসার আসলেই জানতে পারবে, একটু ধৈর্য ধরো। রাত্রির একটু যেন রাগ হলো। স্পষ্ট বুঝতে পারছে নিশীথ সবটা জানে, কিন্তু তাকে বলছে না। রাত্রি একটু বিরক্ত হয়ে আবার কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আবার তার ফোনটা বেজে উঠল। রাত্রি বিরক্ত মেশানো দৃষ্টিতে ফোনের দিকে তাকালো বটে, কিন্তু স্ক্রিনে ভাসমান নামটা দেখে বিরক্তির বদলে এক রাশ চিন্তা ফুটে উঠল। রাত্রি কলটা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠস্বরটা ভেসে এলো, ঋতু বেটা, তুই ঠিক আছিস তো? হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? এগুলো কি দেখাচ্ছে নিউজে? আমি তো বিশ্বাসই করতে পারছি না বেটা। আমি আজকেই ফিরছি, তুই চিন্তা করিস না বেটা, কিচ্ছু হবে না। এইসব মিথ্যে খবর পাবলিশ করার জন্য আমি ওই নিউজ চ্যানেলগুলোর বিরুদ্ধে কেস ফাইল করব। তুই দেখ শুধু, একবার শুধু আমাকে আসতে দে তোর কাছে। ধমনীত বাবুর কণ্ঠে চিন্তা, উৎকণ্ঠা, রাগ, ক্ষোভ সব কিছু যেন একত্র হয়ে ঝরে পড়ল। তিনি যেন সম্ভব হলে এই মুহূর্তেই সমস্ত সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে কেস করতেন। আরে হবে নাই বা কেন? তার একমাত্র সন্তান, তার প্রাণের সন্তান, তার রাত্রি, সন্তানের বিরুদ্ধে এমন জঘন্য অপবাদ কেই বা সহ্য করতে পারে? কোন বাবা সহ্য করতে পারে? রাত্রি তো ব্যস্ত হয়ে বলে উঠল, ড্যাড প্লিজ, তুমি ব্যস্ত হয়েও না, আমি একদম ঠিক আছি। তুমি প্লিজ এই সব কিছু করতে যেও না, আর এই মুহূর্তে তুমি তাড়াহুড়ো করে এসোও না। মিডিয়াকে তুমি জানোই, কত সামান্য ব্যাপারে এরা কত বড় নিউজ তৈরি করে ফেলে।
তুমি আসলে তোমাকেও বিরক্ত করবে, আর তুমি যদি রাগের মাথায় কোনো কথা বলে ফেলো তাহলে সেটা নিয়ে আরও একটা নতুন ইস্যু তৈরি করে ফেলবে। প্লিজ ড্যাড, একটু শান্ত হও। কিন্তু বেটা, প্লিজ ড্যাড, প্লিজ। কিন্তু তুই একা ওখানে। ড্যাড, একা নই আমি, এখানে অনেকে আছে আমার পাশে। ধমনবাবুর চিন্তা তবুও যেন দূর হলো না, হওয়ার কথাও নয়। তবুও রাত্রি তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করল। কিছুক্ষণ কথা বলার পর নিশীথের রাত্রি ফোনটা রেখে দিল। একটা বিমর্ষ দৃষ্টিতে নিশীথের দিকে তাকালো। নিশীথ তো সবটাই বুঝল। আবার ও রাত্রির হাতটা ধরে বলল, আঙ্কেলকে টেনশন নিয়ে করো না, ওনার তো চিন্তা হওয়াটা স্বাভাবিক। বলো, তুমি তো ওনাকে বুঝিয়ে বলেছ সবটা, উনিও তো বুঝেছেন তোমার কথা, তাহলে কেন শুধু শুধু আঙ্কেলকে নিয়ে চিন্তা করছো, মন খারাপ করছো কেন? রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি জানো না নিশীথ, ড্যাড আমার যে কোনো ব্যাপারেই একটু বেশি সেন্সিটিভ। আমার কথা শুনে ড্যাড এখন এখানে আসবে না ঠিকই, কিন্তু বাড়িতে বসেও টেনশান একটু কমবে না ড্যাডির। আরে সেটাই তো স্বাভাবিক রাত্রি, তুমি চিন্তা করো না আঙ্কেল। নিশীথের কথায় হঠাৎ ব্যাঘাত ঘটল কলিং বেলের শব্দে। নিশীথ কথা থামিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, ওই দেখো অফিসার এসেছেন বোধহয়, তুমি বসো, আমি দেখছি। নিশীথ রাত্রির হাতে মৃদু একটু চাপ দিয়ে উঠে এগিয়ে গেল দরজা খুলতে। একটু পরেই নিশীথ ফিরে এলো, সঙ্গে সেই অফিসার। আজ অফিসার একাই এসেছেন, সঙ্গে অন্য কেউ নেই। প্রাথমিক আলাপচারিতাটুকুর পরেই অফিসার কোনো ভনিতা ছাড়াই সোজা মূল প্রসঙ্গের কথা শুরু করলেন। দেখুন মিস রাত্রি, মিস্টার আগরওয়াল যা কিছু সন্দেহ করেছিলেন তার পুরোটাই সঠিক। এই গোটা ঘটনাটায় একটা বিরাট বড় ট্র্যাপ। নিশীথের সমস্ত কথা শোনার পর রাত্রি যদিও বুঝতেই পেরেছিল এটা একটা ষড়যন্ত্র, আর তার মূলে থাকা ব্যক্তিটার নামও সে জানে, কিন্তু তবুও অফিসারের কথা শুনে একটু হলেও চমকে উঠল। সত্যিই কেউ তার বিরুদ্ধে এত বড় ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। রাত্রি অনুমান করল ষড়যন্ত্রের কথা যখন সত্যি প্রমাণিত হয়েছে তখন ষড়যন্ত্রকারীর নামটাও প্রত্যাশিতই হবে। হলেও তাই। অফিসার আবার বলতে শুরু করলেন, কালকে মিস্টার আগরওয়ালের সন্দেহ এবং ওনার যুক্তিগুলো শোনার পর আমরা ইনভেস্টিগেট করেছি এবং ওই ডিটেকটিভকেও অ্যারেস্ট করেছি। আপনি তো জানেনই আমাদের নিজস্ব পদ্ধতি থাকে সত্যিটা বের করার। কিছুক্ষণের ইন্টারোগেশনের পরেই সেই ডিটেকটিভটি সব কিছু বলে দিয়েছে। মিস্টার আগরওয়ালের কথাই ঠিক, এই সব কিছুর পেছনে মিস্টার ইথান অ্যাডামস রয়েছেন। উনিই আপনাকে ফলো করার জন্য ডিটেকটিভ হায়ার করেছিলেন। আর এই ফলো করার ব্যাপারটা সদ্য নয়, বেশ কয়েক মাস ধরে আপনাকে ফলো করা হচ্ছিল। আপনার আর মিস্টার ফিলিক্স থমসনের যে ছবিগুলো নিয়ে এই মুহূর্তে মিডিয়া সরগরম হয়েছে তার প্রত্যেকটা ছবি ওই ব্যক্তিরই তোলা। আমরা ওর বাড়ি সার্চ করেছি, সেখানে আপনাদের আরও বেশ কিছু ছবি পাওয়া গেছে। ইন্টারোগেশনে সে জানিয়েছে মিস্টার অ্যাডামসের কথা অনুযায়ী সে আপনাকে ফলো করে এই ছবিগুলো তুলেছে। তবে ড্রাগসের ব্যাপারে এই ব্যক্তি জড়িত নয়, কিন্তু মিস্টার অ্যাডামস যে ওই ড্রাগসের ব্যাপারে জড়িত সেটা এর কথাতেই বোঝা গেছে। কোনো কারণে এই ব্যক্তি মিস্টার অ্যাডামসের ফ্ল্যাটে গিয়েছিলেন, তখন ওনাকে ফোনে কারোর সঙ্গে ওই ড্রাগসের লেনদেনের ব্যাপারেই কিছু কথা আলোচনা করতে শুনেছে। আর তাছাড়াও মিস্টার আগরওয়াল আমাদের যে ভিডিও আর তার যে বটল আর সিরিঞ্জটা দিয়েছিলেন সেগুলো দেখলে তো স্পষ্ট বোঝাই যায় যে মিস্টার অ্যাডামস ড্রাগ অ্যাডিক্ট। আমরা আপনাদের এই ড্রাগসের বটল সমেত ছবিটা আবার ভালো করে চেক করে দেখার পর জানতে পেরেছি ওই বটল আর মিস্টার আগরওয়ালের দেয়া বটল দুটোই সেম। এখন শুধু বটল সেম হলে তো হবে না, ড্রাগসটাও সেম কিনা সেটা দেখতে হবে। যেহেতু এটা একটা ট্র্যাপ, সেহেতু আপনাদের টেস্ট যে পজিটিভ আসবে এটা তো বোঝাই যাচ্ছে। টেস্টের রেজাল্ট আসলেই জানা যাবে দুটো ড্রাগ সেম কিনা। রেজাল্ট তো কালকেই এসে যাবে, আর তারপরে আমরা ডাইরেক্ট মিস্টার অ্যাডামসকে অ্যারেস্ট করতে পারবো।
যদিও এই কেসের ড্রাগসের ব্যাপারে ওনার ডিরেক্ট কানেকশান প্রুভ না হলেও সন্দেহের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতেই পারি। অফিসার এত দূর বলে একটু থামলেন। রাত্রি নির্বাক এক মূর্তির মতো বসে রয়েছে, শুধু শুনছে সে। কত দিন ধরে ইথান একটু একটু করে তার সর্বনাশের প্রস্তুতি নিচ্ছিল, আর সে তো বিন্দুমাত্র এর আভাস পায়নি। অফিসার আবার বলতে শুরু করলেন, আর ওই সিসিটিভি ফুটেজ নিয়ে আমাদের সন্দেহ আগে থেকেই হয়েছিল। আমাদের এক্সপার্ট টিম ইনভেস্টিগেট করে দেখার পর জানা গেছে মিস্টার হ্যাডসনের বাংলোর সিকিউরিটি সিস্টেমে যে ডিফেক্ট দেখা গিয়েছিল সেটাও কিন্তু ইচ্ছাকৃতই। সন্দেহের ভিত্তিতেই ওনার চিফ সিকিউরিটি ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে অস্বীকার করলেও পরে সে সব স্বীকার করে যে সে নিজেই এই ডিফেক্টটা করেছিল। এবং এখানেও কিন্তু মিস্টার অ্যাডামসের নামই উঠে এসেছে। সিকিউরিটি ম্যানেজারের বক্তব্য অনুযায়ী মিস্টার অ্যাডামসের কথা মতোই টাকার লোভে সে এই কাজ করেছে। তাকেও আমরা অ্যারেস্ট করেছি, সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। কিন্তু এই দুটো অ্যারেস্টের একটা কথাও আমরা কাউকে জানাইনি, আমাদের কাজের সুবিধার্থেই জানানো হয়নি। আপনারাও আমাদের পারমিশন ছাড়া কাউকে কিচ্ছু জানাবেন না। নিশীথ এতক্ষণ চুপ করেই ছিল, এবার বলল, অবশ্যই অফিসার, আপনারা যেমন বলবেন আমরা তেমনই করব। কিন্তু অফিসার, এটা দেখবেন যাতে অপরাধী তার যোগ্য শাস্তিটা পায়। আরে মিস্টার, চিন্তা করবেন না মিস্টার আগরওয়াল, কালকের রেজাল্ট একবার আসলেই আমরা ওনাকে অ্যারেস্ট করব, আর তারপর কি করা উচিত সেটাও আমরা জানি। রাত্রি কিন্তু একটাও কথা বলল না, যেন তার বাক শক্তিটাই লুপ্ত হয়েছে। এত বড় চক্রান্ত, তার সব কিছু শেষ করে দেওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র করেছে ইথান। এতটা রাগ, এতটা প্রতিহিংসা সে এতদিন পুষে রেখেছে মনে। কি অন্যায় করেছিল সে? ইথান তার সীমা অতিক্রম করতে চেয়েছিল, আর সে তাকে চোখে আঙুল দিয়ে সেই সীমাটা দেখিয়ে দিয়েছিল মাত্র। এটা অন্যায়। সেই ঘটনার জেরে ইথান এত বড় একটা ষড়যন্ত্র করল। রাত্রি যেন নিজের ভাবনার জালে হারিয়ে পড়েছিল। অফিসারের কথায় আবার যেন সেই জাল ছিন্ন হলো। মিস্টার হ্যাডসনের বাংলোতে সিসিটিভি ফুটেজের এই গণ্ডগোল দেখেই আমাদের মনে সন্দেহ হয় যে মিস্টার থমসনের ফ্ল্যাটের ফুটেজটাও সঠিক তো। আমাদের স্পেশাল টিম ওই ফুটেজটাও চেক করে দেখেছে, এবং আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই ঠিক। ওই ফুটেজটাও কিন্তু সঠিক নয়, ওটাও এডিটেড। তবে ওখানকার সিকিউরিটি ইনচার্জকে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখেছি, উনি কিন্তু সত্যিই কিছু জানেন না। আমাদের যতদূর ধারণা, এটা সিকিউরিটি সিস্টেম হ্যাক করে করা হয়ে থাকতে পারে। এটা নিয়ে আমরা আরও ইনভেস্টিগেট করব। এটা শুনে রাত্রি কেমন বিভ্রান্ত দৃষ্টিতে চাইল নিশীথের দিকে। নিশীথ তার মনের অস্থিরতা বুঝে তাকে একটা আশ্বাসের দৃষ্টি দিয়ে অফিসারকে উদ্দেশ্য করে বলল, তাহলে তো ফিলিক্স জড়িত নয় বলেই মনে হচ্ছে, তাই না অফিসার? একদম তাই মিস্টার আগরওয়াল। তবে আপনার কথাও কিন্তু ঠিক, মিস্টার অ্যাডামস কিন্তু একা নন, কেউ একজন তার সঙ্গে ছিলেন। ডিটেকটিভও সেই একই কথা বলেছে, আরও একজন এক্ষেত্রে জড়িত। আর এক্ষেত্রেও কিন্তু আপনার সন্দেহই সঠিক হয়েছে মিস্টার আগরওয়াল। আপনি যার কথা আমাদেরকে বলেছিলেন, আমরাও ইনভেস্টিগেট করে তার নামটাই পেয়েছি। রাত্রি তো উৎকণ্ঠিত হয়ে শুনছে অফিসারের কথা। ফিলিক্স এইসব কিছু করেনি, তবে কে? তার পরিচিত কে তার এত বড় সর্বনাশ করতে চায়? তার নামটা জানার জন্য রাত্রিকে বিশেষ অপেক্ষা করতে হলো না। কিন্তু অফিসার যার নাম বললেন, সেটা রাত্রির কাছে তো চরম অপ্রত্যাশিত একটা নাম, ক্রেসিডা। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, ছোট্ট একটা শব্দ, কিন্তু শব্দটা যত ছোট, অর্থটা তত বেশি গভীর। সবাই এই গভীরতার তল পায় না।
বৃষ্টির জমা জলে যেমন কাগজের নৌকোগুলো ভেসে যায়, আবার বৃষ্টি থামলে জল শুকোলে হারিয়ে যায় তার গতি, ঠিক তেমনই বন্ধুত্বের এই অতল স্পর্শী সাগরে ভেলা তো অনেকেই ভাসায়, কিন্তু অধিকাংশ ভেলা ওই কাগজের নৌকোগুলোর মতোই তাদের ছন্দ হারায়। বিশ্বাসঘাতকতার ডুবো পাহাড়ের আঘাতে ভরাডুবি হয় ওই নৌকো খনির। সূক্ষ্ম কাঁচের মতোই ভেঙে চুরমার হয়ে যায় বিশ্বাসের ইমারত, আর সেই ভাঙা কাঁচের টুকরোগুলো বিদ্ধ হয় অন্তরে, রক্তাক্ত হয়ে ওঠে মন। ঠিক যেমন এই মুহূর্তে রাত্রির মনের গভীরে চলছে অদৃশ্য রক্তক্ষরণ। অফিসার চলে গেছেন বেশ কিছুক্ষণ হলো। এখন এই গোটা ফ্ল্যাটটাই শুধু রাত্রি আর নিশীথ। অফিসার চলে যাওয়ার পরেই রাত্রি সোজা তার একাকী মুহূর্ত যাপনের স্থানে আশ্রয় নিয়েছে। রাত্রির ওয়াশরুমে, বাথটবে, ঈষৎ উষ্ণ জলরাশির মাঝে এলিয়ে রয়েছে তার দেহটা। বন্ধ চোখের পাতায় একের পর এক ফুটে উঠছে তার প্রিয় বন্ধু ক্রেসিডার সঙ্গে কাটানো কত আনন্দময় মুহূর্তের টুকরো টুকরো ছবি। এই রূপলি পর্দার জগতে পা রাখার প্রথম দিনই আলাপ হয়েছিল ক্রেসিডার সঙ্গে। প্রথম আলাপেই কতটা আপন মনে হয়েছিল মেয়েটাকে, কিছুটা তারই মতো উচ্ছল প্রাণবন্ত। বন্ধুত্বটাও গড়ে উঠতে বিশেষ সময় লাগেনি। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের একদম ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল। তাদের বন্ধুত্বটা বাকি অনেকের কাছেই কিছুটা বিস্ময়কর ছিল। রূপলি পর্দার জগতে দুই অভিনেত্রীর মধ্যে এমন বন্ধুত্ব তো কল্পনার বাইরে। সেই চিরাচরিত কাল থেকেই যেন একটা অলিখিত নিয়ম এই তারকাদের জন্য বরাদ্দ হয়ে রয়েছে। দুজন নায়িকা কোনো দিন একে অপরের বন্ধু হতেই পারে না। আর অদ্ভুতভাবে এই অঘোষিত নিয়মটা যেন প্রায় সকলেই মেনে এসেছে। আজ পর্যন্ত এই ঝাঁ চকচকে রূপলি পর্দার জগতে কজন অভিনেত্রীর মধ্যে প্রকৃত সখ্যতা গড়ে ওঠে গুণেও বলা যায় না, কিন্তু রাত্রি আর ক্রেসিডার নাম দুটো যেন এই ব্যতিক্রমীর তালিকাতেই ছিল। অন্তত রাত্রি তো তেমনটাই জানত। অথচ আজ সব কিছু আবারও কিভাবে এক লহমায় বদলে গেল। রাত্রির মন যেন এখনো বিশ্বাস করতেই চাইছে না যে ক্রেসিডা তার সঙ্গে এমন কিছু করতে পারে। এতদিনের বন্ধুত্বে একবারের জন্যও তার মনে হয়নি ক্রেসিডা তার এতটুকু ক্ষতি করার কথা ভাবতে পারে। কিন্তু আজ যেসব প্রমাণ অন্য কথা বলছে। ইথানের এই ঘৃণ্য ষড়যন্ত্রের সমান অংশীদার ক্রেসিডা। কিন্তু কেন? সব কিছুর ঊর্ধ্বে রাত্রির মনে এই মুহূর্তে শুধু একটাই প্রশ্ন ভেসে উঠছে, ক্রেসিডা কেন এমনটা করলো? এমন কী কারণ থাকতে পারে? কিসের এত রাগ ক্ষোভ তার রাত্রির প্রতি? রাত্রি অনেক ভেবেও এমন একটাও কারণ খুঁজে পেল না যার জন্য ক্রেসিডা তার সঙ্গে এমন কিছু করতে পারে। সবটা জানার পরও যেন রাত্রির কিছুতেই বিশ্বাস করতে মন চাইছিল না যে ক্রেসিডা এত জঘন্য একটা ষড়যন্ত্রের অংশীদার হতে পারে। তার সব কিছু শেষ করে দেওয়ার খেলার সূত্রধার শুধু ইথান নয়, তার ঘনিষ্ঠ বন্ধু ক্রেসিডাও। রাত্রির মনের তুমুল ঝড় যেন শান্ত হতে চাইছে না। হয়তো চেষ্টা করেও তারা শান্ত হতে পারছে না। হয়তো এটাই স্বাভাবিক। বন্ধুত্বের মতো এমন পবিত্র নিঃস্বার্থ একটা সম্পর্কের পরিণতিতে যদি এমন বিশ্বাসঘাতকতার উপহারের প্রাপ্তির ঝুলি পূর্ণ হয়, তবে সেই আঘাতের পরিণাম হয়তো এমনই হয়। কতক্ষণ তার দেহটা এই জলরাশির মাঝে এলিয়ে রয়েছে তার কোনো হিসেব রাত্রি রাখেনি। শুধু কিছু না মেলা হিসেব মেলানোর ব্যর্থ প্রয়াস করে চলেছে। আরও কতক্ষণ এইভাবেই পারিপার্শ্বিক সব কিছু ভুলে শুধু সেই এলোমেলো হয়ে যাওয়া হিসেবগুলো মেলানোর চেষ্টা করত বলা যায় না।
কিন্তু নিশীথের ডাকে রাত্রি যেন আবারও সেই ভাবনার জগৎ ছেড়ে ফিরে এলো বাস্তবে। ধীরে ধীরে তার গভীর চোখের কোণে বাষ্প জমে উঠল। টুপটাপ ছন্দে ঝরে পড়ল উষ্ণ নোনা জলের ফোঁটাগুলো। উদাসী ওই দৃষ্টিতে আজ আর নতুন করে কোনো বেদনার ছায়া ফুটে উঠল না, বরং একটা মিশ্র অভিব্যক্তির আভাস দেখা গেল ওই গভীর চোখের তারায়। অবিশ্বাস, ঘৃণা, ক্ষোভ, রাগ আর সুপ্ত একটা কারুণ্যের ছায়া ফুটে উঠেছে রাত্রির চোখে। উষ্ণ নোনা জলগুলো রাত্রির চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা হয়তো অনুমান করেছিলেন ফিলিক্স বা রোয়ান কেউ হতে পারে, সেই তৃতীয় ব্যক্তি, কিন্তু ক্রেসিডার কথা হয়তো কেউ অনুমানও করবেন না। আর বেরোলো সেই ক্রেসিডা, রাত্রির অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু। বন্ধুত্বের এমন বিশ্বাসঘাতকতা সত্যি হৃদয়ে একটা অদৃশ্য রক্তক্ষরণ করেই যায়। দেখা যাক আগামীতে কি হয়। ক্রেসিডা নিজের ভুল স্বীকার করে কিনা, আগামীতে ইথান তার চরম ঘৃণ্য অপরাধের জন্য শাস্তি পায় কিনা। খুব সুন্দর হতে চলেছে, আস্তে আস্তে স্টোরিটা দারুণ হতে চলেছে। শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না, আর মতামত করে জানান কেমন লাগছে। ধন্যবাদ।